মন মনে তোর কাছে আমার মনের কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি, থ্যাংক ইউ। আপনাকে পেয়ে আমরা সবাই খুব খুশি। অনেক ধন্যবাদ আমাকে ডাকবার জন্য। দর্শকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। কোনো কোনো মানুষের জীবন ভাগ হয়ে যায়, সে চাইতেই হোক না চাইতেই হোক। বিশ্ব সাহিত্য কেন্দ্র লন্ডন তার দেখাশোনা এবং বাংলাদেশেও বিশ্ব সাহিত্য কেন্দ্র আব্দুল্লাহ সাইদ আহমদ স্যারও ছিলেন, তার সঙ্গে তার পদচারণা, দুটি মিলিয়ে চমৎকার জীবন। আরও কিছু এই মানুষটির সঙ্গে বয়ে চলেছে, আসুন আলাপ করি। এবার বলেন, দুই দিকে সময় কেমন কাটে, কেমন লাগে এই বিশ্ব সাহিত্য কেন্দ্রকে ঘিরে আপনার জীবন কেমন চলছে? নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি ভাই, যে সবসময় তো এটা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু আমার জীবনে এটা সম্ভব হয়েছে। 2016-এ আব্দুল্লাহ আবু সাইদ স্যার যান লন্ডনে। কোনো মানুষ যখন বিদেশে থাকেন, ওনার কাছে ভিতরে একটু কষ্ট লাগে যে এই মানুষটা তো দেশে কিছু একটা করতে পারতো, তা না করে তার ট্যালেন্টটা, তার মেধাটা সে বাইরে দিচ্ছে, তার শ্রমটা বাইরে দিচ্ছে। তো উনি তখন বললেন যে সক্রেটিসকে যখন মৃত্যুদণ্ড দেয়া হয়, সক্রেটিস তো তখনই একজন স্টার, তো তাদের বিচারকদের মধ্যে একটু চিন্তা হয় যে এই মানুষটাকে মেরে ফেলবো, তাকে আরেকটা অপশান দেওয়া হয়। তখন গ্রিসে দেওয়া হতো যে দ্বীপান্তর করে দেয়, তাও তো সে বেঁচে থাকবে। তো সক্রেটিস তখন বেছে নিয়েছিলেন হেমলক। দ্বীপান্তরিত হওয়াটা আরও কঠিন কাজ, মানে এটা একজন দেশপ্রেমিকের পক্ষে করা খুবই কঠিন। আমি বিদেশে থাকবো, দেশকে ভালোবাসবো, এটা একটু কঠিন কাজ। অথবা হানিমুন পিরিয়ডের মতো, মানে দাম্পত্য জীবনে যেমন প্রতিটা সময় আপনি একসঙ্গে আছেন, দুঃখ বেদনা আপনি দুইটাকেই শেয়ার করছেন, সেরকম তো আপনি করতে পারছেন না যখন আপনি বাইরে থাকছেন। তো তখন ওইটা আমার খুব মনে লাগলো। আমি ওইভাবেই সিচুয়েশন তৈরি করতে পেরেছি যে যেহেতু আমার ছেলেমেয়েরা এবং হাজব্যান্ড এখনও লন্ডনে আছেন, তো আমি বছরে অর্ধেকটা সময় এখানে থাকি আর বাকি অর্ধেকটা সময় বাংলাদেশে থাকি। চমৎকার, আপনার অনুভূতির কথা শুনলাম, জীবনের গল্প আরও শুনবো। এখান থেকে একটি খাম আপনি নেবেন প্লিজ। দেখি ভাগ্য আমাকে কোন দিকে নেয়। দেখেন কি আছে, ছোট্ট একটি দু অক্ষরের শব্দ, সুখ। আপনার যে ক্যারিয়ারটা, এই যতটুকু সময় আপনি নিবেদিত করেছেন আপনার ক্যারিয়ারে, এর দুটি দিক থাকে, এটি সুখ, এটি দুঃখ। আমাদের অনুষ্ঠানটির নাম হচ্ছে নামক দুঃখ সুখ। আমরা কি আপনার সাথে একটু শেয়ার করতে পারি আপনার জীবনের সুখের কোনো স্মৃতি? আমি লেখাপড়া করেছি লন্ডনে। যখন ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ার, তখন আমার সুযোগ হয়ে যায় বেশ নামকরা একজন ডিজাইনের সাথে কাজ করার, এবং তার মাধ্যমেই চাকরি হয়ে যায়। তো ওই দিক দিয়ে আমার জন্য বেশ সহজই ছিল যে প্রফেশনে ঢোকার। তো এটা আমার জন্য ডেফিনেটলি একটা সুখের বিষয়, কারণ তো একটা ইউরোপিয়ান কালচার, আর আমার চাকরি, আমার পেশা হচ্ছে ফ্যাশন ডিজাইন। তো ইউরোপের ফ্যাশন, ইউরোপের কালচারটা না অনুধাবন করে ফ্যাশন করাটা কঠিন, এবং প্রতিটা জায়গাতে একটা কিন্তু প্রেজুডিস থাকে, ভেতর একটু থাকে তো, যে একে দিয়ে হবে না, বা এই মানুষের রংটা ঠিক ইউরোপিয়ান না, এই মানুষটা দেখতে ঠিক ইউরোপিয়ান না, ওকে আমাদেরটা বুঝবে কি না। তো ওই বেগটা আমাকে আসলে সেভাবে পেতে হয়নি, যেহেতু আমি সেকেন্ড ইয়ারে ওই সুযোগটা পেয়ে গেছিলাম। তো এটা আমার খুবই একটা সুখের অভিজ্ঞতা, এবং আমি মনে করি একটা খুব ভালো একটা স্টার্ট অফ মাই ক্যারিয়ার। তারপর আসলে আমাকে পিছন ফিরে খুব একটা তাকাতে হয়নি। তখন কাইলি মিনোগ নামে একজন আছেন, পপ স্টার ছিলেন। আমার সুযোগ হয়েছিল তার জন্য আউটফিট তৈরি করা, কারণ ওই ডিজাইনার ওয়াজ হার আউটফিট ডিজাইন করেছিলেন। তো এগুলি তো আমাকে হেল্প করেছে পরে ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে। দুঃখ যদি কিছু থেকে থাকে, সেটা হলো এক সময় এক জায়গায় এসে ওরা মনে করেছেন আমার নামটা যথেষ্ট ইউরোপিয়ান না। খাদিজা রহমান খুবই এশিয়ান, খুবই
একটু মুসলমান সাউন্ড করে, ঠিক ইউরোপিয়ান সাউন্ড করে না। একজন আমাকে বলেছিল যে কি হয় যদি একটা স্টেজ নাম থাকে, ওইটা আমার খুব একটা ভালো লাগেনি। আমার মনে হয়েছিল যে আমার পরিচিতিটা, মানে আমি তো বাঙালি, ওইটা থেকে আমি আসলে সরে যেতে চাইনি কখনো। ওইটা মনে হয় যে আমার যতগুলি অভিজ্ঞতা আছে, আপনি তো আমাকে বললেন যে অন দ্য স্পট আমার যদি কিছু মনে করতে হয়, ওইটা আমার প্রথমেই আসছে। অনেক দৃঢ় মনোভাব আপনার। আচ্ছা, আপনাকে এটি প্রশ্ন করতে চাই, যেটা আমার খুব জানতে ইচ্ছে করে। লন্ডন বিশ্ব সাহিত্য কেন্দ্র কেন, কি উদ্দেশ্যে, কিভাবে তৈরি হলো? অনেক বাঙালি আছে লন্ডনে, অনেক বাঙালি। তার মধ্যে অনেকেই আগে কেন্দ্র করতেন এবং পরে ওইখানে চলে গেছেন, এরকম আছে। তো আমাদের কয়েকজনের মনে হলো কিছু একটা করার দরকার, কিন্তু সেটা যে কোনো জিনিসই হতে পারে। লন্ডনে কবি শামীম আজাদ থাকেন, তো উনি নিজে, ওনার বাড়ি সিলেট এবং ওনার বেশ কমিউনিটির সাথে যোগাযোগ আছে। কয়েকজন যখন আসলেন, উনি এবং কয়েকজন গেলেন তাসাদ্দুক আহমেদ নামে এক ভদ্রলোকের কাছে। উনিও বেশ কমিউনিটির এল্ডার এবং বেশ অনারেবল ভদ্রলোক ছিলেন। উনি সাজেস্ট করেছিলেন তোমরা বিশ্ব সাহিত্য কেন্দ্র চেষ্টা করে দেখতে পারো, কারণ আবদুল্লাহ আবু সাঈদকে উনি চিনতেন। তো এটা যখন প্রপোজালটা হলো, তখন শামীম আপা তো তখন উনি তো আবদুল্লাহ আবু সাঈদের সাথে খুবই ভালো অ্যাসোসিয়েটেড ছিলেন, উনি বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে অ্যাসোসিয়েটেড ছিলেন। তো তার জন্য এটা কোনো কঠিন ব্যাপার ছিল না। উনি স্যারকে যোগাযোগ করলেন এবং স্যার বললেন যে শামীম যদি আছে তাহলে এটা সম্ভব, কারণ যেখানেই যদি স্যার কাউকে যদি দায়িত্ব দেন, একজন যোগ্যতা সম্পন্ন এবং একজন নির্ভরশীল কার উপরেই দিবেন যে বিশ্ব সাহিত্য কেন্দ্র নামের মর্যাদাটা রাখতে পারবে। তো মনে হলো যে শামীম আজাদ এটা করতে পারবেন, সেভাবেই সেই দায়িত্বটা দেয়া হলো। স্যার কয়েকজনের নাম বললেন যে এরা লন্ডনে আছে, এদের সাথে যোগাযোগ করে দেখতে পারো। তখন শামীম আপা আমার সাথে যোগাযোগ করলেন এবং আমি তো লুফে নিলাম, কারণ তখন আমি মাত্র 94-এ লন্ডনে গেছি, তো মানে কাউকেই চিনি না, ইউনিভার্সিটি, সংসার আর ছেড়া আর কাজ, এছাড়া তো আর বাঙালি অত পরিচিত হচ্ছে না, আর এবং সমমনা বাঙালি পাওয়াটাও কঠিন। তখন একটা মনে হলো তো খুবই ভালো হবে, একদম যেভাবে ছোটবেলাটা কেটেছিল, আমার কৈশোরটা কেটেছে, তারুণ্যটা ওইভাবে কাটবে বলে মনে হচ্ছে। সেই অত কিছু না চিন্তা করে আমরা লাফিয়ে গেছি। তো সেই থেকে বিশ্ব সাহিত্য কেন্দ্র শুরু হলো এবং আবদুল্লাহ আবু সাঈদ স্যার গেছিলেন 99-এ গেছিলেন, 2002-তে গিয়ে ফর্মালি ওটাকে লঞ্চ করে দিয়ে এসেছিলেন। এবং তখন একটা ফরম্যাট উনি দাঁড় করিয়েছিলেন যে কিভাবে বিশ্ব সাহিত্য কেন্দ্রটা প্রবাসে চলতে পারে। যেমন এখানে একটা মিশন আছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের, যে আলোকিত মানুষ চাই। ইউরোপে রেনেসাঁস তো হয়ে গেছে এবং প্রতিটা পাড়ায় পাড়ায় লাইব্রেরি আছে, ইউনিভার্সিটিগুলোও বেশ স্ট্রং, ওইখানে ওয়ার্ল্ড লিটারেচারের প্র্যাকটিসই আছে। ওইখানে আমাদের কি কর্তব্য? আমরা এমন কিছু অ্যাড করতে পারবো না শুধু সেকেন্ড জেনারেশন বা পরবর্তী জেনারেশন যেসব বাঙালিরা আসেন তাদের মধ্যে সংস্কৃতিটা তো বাঁচিয়ে রাখতে পারবো, এবং শুদ্ধ সংস্কৃতি কি হতে পারে সেটার তো কিছু একটা ধারণা আমাদের থাকতে পারে। তো আমরা ভাবলাম স্টোরি টেলিং হতে পারে, মানে বাচ্চারা স্কুলে গেলে তো ভাষাটা আগের ইংরেজি প্রাধান্য পাবে, কিন্তু সংস্কৃতিটা তো থেকে যেতে পারে। ওইখানে আমরা হয়তো কিডস, এলিয়েট এদেরকে জানি, শেক্সপিয়ার জানি, রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ দাশ, সুকান্ত, পঞ্চকবি, এদেরকে না হয় আমরা পরিচয় করিয়ে দিলাম, ৭১ পরিচয় করিয়ে দিলাম বাচ্চাদের কাছে, বীরশ্রেষ্ঠদের পরিচয় করিয়ে দিলাম, বুদ্ধিজীবী যারা মারা গেছেন তাদেরকে পরিচয় করিয়ে দিলাম, সেটা না হয় আমরা জাগ্রত রাখলাম, হয়তো এটাই আমাদের কাজ হতে পারে। এভাবেই শুরু হয়ে গেল বিশ্ব সাহিত্য কেন্দ্র। আচ্ছা, যাদের জন্য এটা করা, বাঙালিদের জন্যই তো, তাদের থেকে আপনি রেসপন্সটা কেমন পাচ্ছেন বা পেয়েছিলেন, বা কতটুকু আশা করেছিলেন? প্রথমে কতটুকু আশা করেছেন সেটা আমরা জানি না, কিন্তু এখন টাওয়ার হ্যামলেটসেই তো বিশ্ব সাহিত্য কেন্দ্র, আমরা বেশ, মানে কখনো যদি এমন কোনো প্রজেক্ট বা এরকম কোনো প্রোগ্রাম কথা ওরা চিন্তা করে যে এখানে ক্লাসিক বাংলা সাহিত্যকে প্রচার করা হবে বা তুলে ধরা হবে, ওরা আমাদের কথা ভাবে।
প্রথমেই চিন্তা করে আমাদের। কেননা এই ব্যস্ততম জীবনে এখান থেকে এসে বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে এসে অনেক কিছু জানার আছে, অনেক কিছু। এটা আমি বুঝতে পারি, ভালো লাগে আমার। আমি কয়েকবার গিয়েছিলাম তো স্যারের ওখানে, দেখেছি, এবং অক্লান্ত পরিশ্রমের পর বিশাল অনুভূতির, বিশাল জাগ্রত, বিশাল ব্যতিক্রমী এবং চলন্ত একটি ব্যাপার আব্দুল্লাহ আবিদ সাঈদ স্যার ঘটিয়ে দিয়েছেন। এবং লন্ডনে এটার প্রসারিত দিক থেকে আপনার নিজের চিন্তাধারাটা কি আপনার? ধরুন কয়েকদিন আগে আমরা ডক্টর আলিম চৌধুরী, উনি ছিলেন বুদ্ধিজীবী যিনি শহীদ হয়েছিলেন 14ই ডিসেম্বরে 71-এ। ওনার সহধর্মিণী একটি মেমোয়া লিখেছিলেন, ডায়েরি। তো সেটাকে আমরা ইংরেজিতে করেছি, একদম পারফেক্ট স্ট্যান্ডার্ড যেটা দরকার হয় সেই স্ট্যান্ডার্ডে। দুইটা ইউনিভার্সিটি, লাভবারি ইউনিভার্সিটি এবং কুইন মেরি ইউনিভার্সিটি, দুইটা ইউনিভার্সিটি এই বইটাকে এন্ডোর্স করেছে। লাভবারি ইউনিভার্সিটি আমাদের সাথে ট্রান্সলেশন করেছে এবং রিভিউ করেছে, এডিট করেছে। তারপর বইটা এখন ওদের দুইটা স্টুডেন্ট বডির কাছে ফ্লোট করা হয়েছে। তো আমরা এই ধরনের কাজ করতে চাই, যেটা শুধু বাংলাদেশি কমিউনিটি না, আমাদের ইতিহাসটা ইউরোপও জানবে। এবং আমরা যে একটা শক্ত মেরুদণ্ড সহ জাতি, সেটা যেন দেখা যায়, প্রতিফলিত হয় আমাদের কাজের মধ্যে। কোনো কিছুর মধ্যে এতটুকু যেন এরকম কোনো যেন ছায়া না থাকে যাতে ওদের মনে হয় ও এদের সিভিলাইজেশনটা আমাদের মতো অত স্ট্রং না, এটা যাতে কখনো না মনে হয়। অতটুকু দায়িত্ববোধ নিয়ে আমরা এখানে কাজ করি। এটা তো গেছে। এবং প্রতি বছর আমরা একটা লিটারেচার ফেস্টিভ্যাল করতে চেষ্টা করি। একজন ইউরোপিয়ান, তার পাশে সমসাময়িক বাঙালি কবি। তাহলে হয় কি যে ইউরোপিয়ান যদি স্ট্রং হয়, বাঙালি কবিটাও তো আমরা প্রেজেন্ট করছি, তাহলে দুজনের স্ট্রেংথটাই আমরা বুঝতে পারছি যে কতটা আমাকে গাচ্ছে। এবং স্ট্রেংথটা হলো কিভাবে আমরা বুঝতে পারি, একটা কবিতা পড়ে আপনাকে যদি নাড়া দেয়, পরের কবিতাটা পড়েও যদি ইকুয়ালি নাড়া দেয়, তাহলে আপনারা দুজনেই সম্ভবভাবে বড় কবি। এটা তো আমাকে আর তাদেরকে বুঝিয়ে দিতে হচ্ছে না, কোনো লিটারেচারে বড়াতে হচ্ছে না, তাদের কাজই যথেষ্ট। তো ওইসব কাজগুলো আমরা প্রচার করতে চেষ্টা করছি এখানে। খুবই ভালো লাগলো এই কথাটা শুনে। আমরা সাহিত্যের কতটুকু বা বুঝি, আমরা সাধারণ মানুষ আপনাদের দিকে মুখিয়ে থাকি, আমাদেরও কিছু জানতে ইচ্ছে করে। এখানে মজার ছলে যদি বলি যে আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রের জন্য না, বিশ্ব সাহিত্য কেন্দ্র আমাদের জন্য। বিশ্ব সাহিত্য কেন্দ্র সবার জন্য, কারণ আমরাই তো সবাই। নিশ্চয়ই দেশের জন্য বিশ্ব সাহিত্য কেন্দ্র। স্যারের সবসময় লক্ষ্যটা থাকে বাংলাদেশ। উনি একবার আমার মনে আছে, উনি স্যার লন্ডনের কাজ শেষ, উনি এখন ঢাকায় চলে যাবে, ওনাকে আমি ড্রাইভ করে ইয়েতে নিয়ে যাচ্ছি, এয়ারপোর্টে নিয়ে যাচ্ছি। তো যেতে যেতে ইলিং নামে একটা জায়গা আছে। তো লন্ডনে হয় কি, রাস্তার পাশে একটা সবুজ জায়গা থাকে, সেটাকে বলে কমন, যাতে সাধারণ মানুষরা গিয়ে বসতে পারে। এবং যদি সবুজ হয় তাহলে এটা গ্রিন, বলে যে কমন গ্রিন অথবা ওই কমন। তো ওই কমনের উপর দিয়ে যাচ্ছি, তো স্যার বিরাট দীর্ঘশ্বাস। তো আমি ভেবেছি হয়তো আমাদেরকে একটু মিস করছেন অথবা করবেন। তো আমি জিজ্ঞেস করলাম যে স্যার কি ব্যাপার, মানে জানতে চাইলাম। তো উনি বললেন যে মনটা খারাপ হয়ে যায়, যে দেশে যদি এরকম জায়গা জায়গায় সবুজ জায়গা থাকতো। তার প্রতিটা জিনিসে, প্রতিটা নিঃশ্বাসে বাংলাদেশ। তো ওনার অর্গানাইজেশন ওনার জন্য না, উনি যা করছেন দেশের জন্য করছেন, সবার জন্য, সবার জন্য করছেন। একটি অনুরোধ করব, বই পড়া, বইকে জানা, বইয়ের সাথে বিচরণ করা, এর প্রয়োজনটা আপনি সাধারণ মানুষের কাছে অন ক্যামেরা যদি বলতেন। মানে আমার ক্ষুদ্র উপলব্ধিতে যেটা আমি মনে করি, আমাদের নিজেদের তো একটা ধারণা হয়, বইটা দেয় আরেকজনের ধারণা, অথবা যেই জিনিসগুলো শত শত বছর ধরে মাপা আছে, জানা আছে, কিন্তু আমি তো এমনিতে জানতে পারবো না, কেউ যদি আমাকে না বলে দেয়, আমি ওই বইয়ের মাধ্যমে পেয়ে যাচ্ছি। তো এই জন্য বইটা খুবই ইম্পর্টেন্ট। যেমন যেই পরিবেশকে আমি চিনি না, সেই পরিবেশ সম্পর্কে আমার একটা ভয় থাকে। যে মানুষটাকে আমি চিনি না, সেই মানুষ সম্পর্কে আমার ভয় থাকে।
যে কালচারটাকে আমি চিনি না সেই কালচার সম্পর্কে আমার ভয় থাকে। বইটা আমাকে পরিচয় করিয়ে দিচ্ছে এই সবগুলি অচেনা জায়গাগুলোকে, এবং যে জায়গাগুলিতে আমি মনে করি যে আমার আজকে একটু মনটা খারাপ হয়েছে, কিছু পড়লে হয়তো ভালো লাগবে, সেই স্বাদটা দিচ্ছে। অথবা মাঝে মাঝে বেদনাও প্রয়োজন, ওই বেদনাটাও দিচ্ছে। তো এই জন্য আমি মনে করি যে বই একটা সাথী। চমৎকার। আপনারা আসলে এই বিশ্ব সাহিত্য কেন্দ্রকে আঁকড়ে ধরে আপনারা পথ তৈরি করে দিবেন, আমরা সেই পথে হাঁটব, এবং এটাই হওয়া উচিত আমাদের আপনি প্রত্যেকের। এত বড় মানুষ ফেরদৌস ওয়াহিদ ভাই, আপনি বলছেন, আমার নিজের লজ্জা লাগছে। না, কিন্তু এটা তো সত্যি এই কথা। কাজটা যে আব্দুল আবু সাইদ স্যার করেন, আমার মনে হয় যে বাঙালি বুঝতে পারবে এক সময় যে এটাই আসলে বই পড়ার কোনো বিকল্প অবশ্যই নেই। অবশ্যই একটি বই যখন পড়ি, আমার এখানে বিশেষ নাম বলার কিছু নেই, সবার বই ভালো লাগে। যখন বইটা পড়ি সাথে সাথে কিন্তু অনেক চিত্রও ভেসে আসে, নিশ্চয়ই। সেই জায়গাটা ভেসে আসে, এর ভেতরে ঢোকা যায়, ভালো লাগে, খুব ভালো লাগে। এটাই একটু ভিন্ন প্রসঙ্গে চলে আসি। আপনার সম্পর্কে পড়তে গিয়ে এক জায়গায় দেখলাম যে আপনি ফ্যাশন ডিজাইনের উপরে অনেক নিজেকে নিবেদিত করে রেখেছেন। এটি আপনার মাথায় কেন এলো, কিভাবে এলো? আমি বাংলাদেশে বুয়েটে ভর্তি হয়েছিলাম যখন আমি বাংলাদেশে ছিলাম। ফার্স্ট ইয়ার করে তারপর তো আমার বিয়ে হয়ে যায়, আমি চলে যাই। তো লন্ডনে গিয়ে আমি চিন্তা করলাম কিছু তো একটা করতে হবে, ইঞ্জিনিয়ারিংই হতে পারে। তো ইঞ্জিনিয়ারিং কলেজে ঢুকতে যাব, তখন আমার হাতে একটা প্রসপেক্টাস আসে লন্ডন কলেজ অফ ফ্যাশনে। তো আমার মনে হলো যে এটা তো ইন্টারেস্টিং, এটা একটু এক্সপ্লোর করা যাক। তা আমি ওই কলেজে যখন ঢুকি তখন বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মনে হলো যে এটা একটা ভালো প্রফেশন হতে পারে, যেটা আমাকে টেনেছে। তারপর তো আমি লন্ডনে অনেক বছর কাজ করেছি, 2002 থেকে 2017 পর্যন্ত বিভিন্ন ফার্মে কাজ করেছি। তো 2017-এ বাংলাদেশে ফিরে আসি, এবং বাংলাদেশেও সমপরিমাণ বড় একটা অর্গানাইজেশনেই পেয়ে গেছি যুক্ত হবার সুযোগ। তো ওইখানে যে কাজ করতে গিয়ে আমার মনে হলো আমরা যারা প্রোডাক্ট তৈরি করি আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে পরিবেশের প্রতি। একটা কিছু তৈরি করলাম, ওটা শেষ তো হয় কোথাও, কোথায় গিয়ে পড়ে? এটা কি পরিবেশের জন্য একটা বার্ডেন হবে, নাকি এটাকে আমরা রিইউজ করতে পারবো? এটা এন্ড লাইফটা কি, নাকি আমি পরের জেনারেশনের জন্য রেখে যাচ্ছি? যেটা আমাদের আগে নানু দাদুরা করতো, অনেক দামি শাড়ি, অনেক দামি কাপড় কিন্তু ওরা রেখে দিতেন, কারণ অনেক কষ্ট করে দাম দিয়ে একটা ভালো প্রোডাক্ট কেনা হতো। তো প্রোডাক্টের অনেক লম্বা একটা লাইফ স্প্যান থাকতো। তো এখন আমাদের সময় তো ফার্স্ট ফ্যাশন চলে এসছে, এবং অনেক নষ্ট করার একটা কালচার চলে এসছে। এবং এটা এনভায়রনমেন্টের জন্য, যেহেতু আমাদের এত মানুষ পৃথিবীর মধ্যে, সবাই যদি এতটুকু এতটুকু করে কাগজ ফেলে, এটাই অনেক বড় একটা বার্ডেন হয়ে যায় পৃথিবীর জন্য। এবং তৈরি করতে যে পরিমাণ কার্বন যায়, যে পরিমাণ এনার্জি যায়, এটার জন্য কতগুলো গাছ, কতগুলো পলিউশন তৈরি হয়, কতগুলো ওজোন লেয়ারে বার্ডেন হয়, এগুলো প্রোডাক্ট ডেভেলপার হিসেবে আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে। তো আমরা তখন চিন্তা করেছি যে যেহেতু আমার ব্র্যান্ডটা একটা লিডিং ব্র্যান্ড বাংলাদেশে, আমাদেরই রেসপন্সিবিলিটি এনভায়রনমেন্টের দিকে চিন্তা করা। তো আমাদের প্রোডাক্টগুলিকে আমরা স্পেশালি চিন্তা করেছি যে কত আমরা এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি করতে পারি, তার যে কোনো প্রোডাক্টই হোক, ওই দিকেই আমি মনে করেছি যে মনোযোগটা দেওয়া উচিত। আপনার কথাগুলো শুনে একটি জবাব আমার ঠোঁটে আটকে আছে, এবং সেটা না বলা পর্যন্ত আমার ভালো লাগছে না। সেটি হলো, যা শুনলাম চমৎকার, যা বুঝলাম আরো চমৎকার, এবং এর প্রয়োগ এর যেন শেষ করা না হয়। যায়, এর যেন শেষ না। থ্যাংক ইউ। এবারে আপনার একটি চমৎকার গুণের কথা আমার জানা আছে, আবৃত্তি। আমি জানি আপনি খুব এটা শখে ভালোবাসেন। শখে এবং এটা শখের ভালোবাসার উপরে আর কোনো ভালোবাসা হয় না। এবং আমার বিশ্বাস আমাদের সবার ভালো লাগবে, দর্শকদের ভালো লাগবে যদি আমাদেরকে একটি কবিতা শোনানো হয়। আমি ভেবেছি শেষের কবিতার কিছু অংশ যদি করতে পারি। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারই রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রপৃষ্ঠ আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায়ে ধরিল মোরে, ফেলি তার জাল, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে, পার হয়ে আসিলাম এই নব্য প্রভাতের শিখর চূড়ায়।
রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরনো নাম। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়, হে বন্ধু বিদায়। দর্শকবৃন্দ, আপনারা দেখলেন, বুঝলেন, শুনলেন একজন মানুষ যিনি লন্ডন বিশ্ব সাহিত্য কেন্দ্র পরিচালনা করছেন। শুনলাম অনেক কথা, খুব ভালো লাগলো। এইভাবে আমাদের মনের কথা তাদের মাধ্যমে বয়ে বয়ে ছড়িয়ে পড়ুক, পৃথিবীতে মানুষ জানুক, এই কামনা করি। সবার জন্য রইল শুভেচ্ছা, শুভেচ্ছা, শুভেচ্ছা। তোর তরে হায় মন উড়ে যা, তুই সে থাকিস দূরে।